এটা একটা ব্লক সাইফার এনক্রিপশন মেকানিজম, তাই না? বা ক্রিপ্টোগ্রাফি। তো এইটা পড়তে গেলে আমাদের একটা বেসিক আইডিয়া লাগে। সেই বেসিক আইডিয়াটা কি? বেসিক আইডিয়াটা হচ্ছে আমাদের ফাইনাইট ফিল্ড সম্বন্ধে ধারণা রাখতে হয়। ফাইনাইট ফিল্ডটা কি বলছি, যে এমন একটা রিং হবে যে রিং এর মধ্যে কি হবে, যে রিং এর মধ্যে হচ্ছে আমরা যে বেসিক যে অ্যারিথমেটিক অপারেশন গুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা যেন করতে পারি। এবং তাদের যে রেজাল্টটা, এই রেজাল্ট অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যে রেজাল্ট গুলো আসবে সেগুলা যেন অবশ্যই ওই রিং এর ভিতর থাকে। তখন এই অংশটাকে আমরা বলি হচ্ছে ফাইনাইট ফিল্ড। এখন এখানে কথা হচ্ছে যে যদি বিয়োগটা তাহলে কিভাবে হ্যান্ডেল করব, আমরা বলছি বিয়োগটা হ্যান্ডেল করতে হবে, এটার নাম হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স হিসাবে, যেটা -1 -2 এইভাবে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, একটা টার্ম ইউজ করছি যেটা হচ্ছে ডিভিশনের জন্য। যখন কোনো ডিভিশন লাগবে তো ডিভিশনটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে সেটাকে আমরা বলতে পারি যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো আমরা গত ক্লাসে যে আলোচনা করছি তার আগে সেইখানে যে জিনিসটা প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার রিং এর ভিতরে যে কয়টা নাম্বার থাকবে এবং ওই সকল নাম্বারের যদি প্রত্যেকটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাইতে চাই, তাহলে অবশ্যই সেটা হচ্ছে প্রাইম নাম্বার হইতে হবে। নিশ্চয়ই মনে আছে? ইয়েস নো বলো। Yes, sir. ওকে। এরপরে আমরা বলছি যে না, প্রাইম নাম্বার ছাড়াও আবার খেয়াল করো, বলছি যে একটা রিং এর ভিতরে যে নাম্বার আছে, রিং এর সাইজ যদি 10 বা 9 হয় বা 7 হয় অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে এটার মধ্যে আসলে সংখ্যা আছে কয়টা? 7টা, 0 থেকে 6 পর্যন্ত। এবং আমরা এই নাম্বারটা, জিরোটা বাদ দিয়ে বাকি সবগুলা নাম্বারেরই কি থাকবে? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিং এর যদি সাইজটা অড, তোমার প্রাইম নাম্বার হয় তাহলে প্রত্যেকটার পাওয়া যাচ্ছে। তো প্রাইম নাম্বার অনেক সময় দেখা যায় যে যদি ইফ ইট ইজ এ ভেরি বিগ নাম্বারস, মানে যেটা আরএসএ অ্যালগোরিদম বা বড় বড় যে অ্যালগোরিদম গুলো ইউজ করে, ওদের আসলে যে যখন নাম্বারটা হয় অর্থাৎ প্রাইম নাম্বার একটা বড় নাম্বার নিতে হবে, তখন আসলে এটা সামটাইমস ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই হোয়েদার ইট ইজ এ প্রাইম আর নট। মানে একটা বড় নাম্বারের প্রাইম নিব, তখন একটা বড় নাম্বার যদি আমি বলি, ধরো যদি আমি বলি 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 90, অ্যাজ ফর এক্সাম্পল 903, তাহলে এখন তোমাকে এত বড় নাম্বার বললাম, বলার পরে বললাম যে এটা প্রাইম নাম্বার কিনা বের করো, তখন আসলে ইটস সামটাইমস ভেরি ডিফিকাল্ট। সো ইন দ্যাট কেস তারা আসলে একটা কনসিডার করলো এইভাবে, যে এমন একটা সংখ্যা থাকবে, খেয়াল করো কি বলছি, বলছি যে এমন একটা সংখ্যা আমরা হচ্ছে চিন্তা করতে পারি, সেই সংখ্যাটা যদি প্রাইম পাওয়ার হয় তাহলেও তার প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা ডিজিটের কি থাকবে? প্রত্যেকটা ডিজিটের হচ্ছে আমরা বলতেছি যে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। কথাটা বুঝলা নাকি বুঝো নাই? মানে প্রাইম নাম্বার ছাড়াও, আবার বলছি প্রাইম নাম্বার ছাড়াও অন্য নাম্বার, কোনো একটা নাম্বার, লেটস আমি যদি এখন বলি যে ধরো আমি বললাম 16 অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে 16 ইজ নট এ প্রাইম নাম্বার। কিন্তু আমরা যদি বলি যে 2 টু দি পাওয়ার 16, এই নাম্বারটা, সরি এই নাম্বারটা যদি প্রাইমের পাওয়ার দেওয়া যায় অর্থাৎ p টু দি পাওয়ার x, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, মানে এই p হচ্ছে প্রাইম নাম্বার এবং x হচ্ছে এনি নাম্বার, এইভাবে যদি রিপ্রেজেন্ট করা যায়, তাহলে ওই সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটার মধ্যে এইটা যদি একটা রিং এর সাইজ হয়, ধরো m = 16, তাহলে এই রিং এর ভিতরে যতগুলো নাম্বার থাকবে সবগুলো নাম্বারেরই কি হবে? আমরা হচ্ছে আহ, আম, তোমার হচ্ছে কি পাবো? তাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাবো। ওইটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কিভাবে? 2 টু দি পাওয়ার সামথিং। টুটা আসলে নেওয়ার উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমাদের সিগন্যাল যেটা যাবে মানে ডেটা যাবে, যেটা আসলে মূলত 0 আর 1, এই জন্য আমরা অলওয়েজ বেসটাকে রাখতে চাচ্ছি 2। সবাই বুঝলাম? এবং এই ফিল্ডটাকে আমরা তখন বলি এক্সটেনশন ফিল্ড। গত ক্লাসে এটা আলোচনা হয়েছে, এক্সটেনশন, এক্সটেনশন ফিল্ড। কি বলি আমরা? এক্সটেনশন ফিল্ড। ওকে, সবাই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা,
তার আগে একটা কথা বলে নেই, না বুঝলে আল্লাহর রস্তে যারা একটু মানে আমার মনে হয় সাউন্ডটা একটু কমায় দেওয়া আছে, আমি একটু সাউন্ডটা বাড়াই দিই। হুম। তার আগে যেটা বলতেছি সেটা হচ্ছে আল্লাহর হস্তে না বুঝলে একটু প্রশ্ন করো, আর একটু প্লিজ শুনবা। হ্যাঁ। এখন আমরা আসতেছি মূলত আর্কিটেকচার অফ দি এইএস অ্যালগোরিদম, কারণ বেসিক আইডিয়া আমাদের হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। এখন আমরা হচ্ছে আর্কিটেকচারটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলাম মনে হয়। কেউ কিছু বলতেছো? আমার ধারণা কেউ পড়ালেখার মুডে নাই, সবাই যে যার কাজে আছে, শুধু আমারে বিপদে ফেলাই দিছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই বা যেটা দেখতে চাই সেটা হচ্ছে এইএস এর যে আর্কিটেকচারটা বসানো আছে সেই আর্কিটেকচারটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু বেসিক আইডিয়া নিই। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা আইডিয়াটা নিয়েছিলাম যে এইএস অ্যালগোরিদম হচ্ছে একটা ব্লক সাইফার অ্যালগোরিদম। ব্লক সাইফার মানে কি? আমার যে মেসেজটা আছে সেটা একটা ব্লক ফরম্যাটে আসবে। অর্থাৎ এই যে দিলাম 128 লেটসে, মানে হচ্ছে আমার একটা মেসেজ আছে, সেই মেসেজের 128 বিট আমি একবারে নিব, এবং তারপরে হচ্ছে আমার এখানে একটা কি থাকবে, সেটাও থাকবে 128 বিটের। একটা এক্সাম্পল বলছি। এবং আউটপুটটা এনক্রিপশন হবে এখানে। ধরো লেটস সে ইট ইজ এনক্রিপশন। এনক্রিপশন হবে এনক্রিপ্ট অফ এক্স as ফর এক্সাম্পল। তারপরে এখানে একটা সাইফার বাইর হবে। এইটা ছিল ব্লক সাইফারের কনসেপ্ট। আর আমরা এর আগে পড়ছিলাম স্ট্রিম সাইফার, সেটা হচ্ছে একটা একটা করে বিট আসতো। এখানে দেখো একটা সাইন দিয়ে এইভাবে লিখছি, তার মানে এখানে 128, তার মানে বুঝতে হবে এখানে 128টা বিট আসতেছে বা 128টা তার আছে। একটা তারের ভিতর দিয়ে এট এ টাইম 1 বিট করে আমরা পাঠাইতে পারি। এটা হচ্ছে ব্লক সাইফারের কনসেপ্ট। এইএস অ্যালগোরিদম ওরা বলতেছে যে প্রত্যেক এইএস অ্যালগোরিদম মূলত যদি 128 বিটের ব্লক হয়, এটা কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে যেটা গত ক্লাসে বলছি। বলছে যে যদি 128 বিটের ব্লক হয়, অর্থাৎ মেসেজ ব্লক যদি 128 বিটের সাইজ হয়, তাহলে এই অ্যালগোরিদমটার রাউন্ড সংখ্যা হবে কয়টা বলো তো? গত ক্লাসে বলছি। ভুল বললাম বাপ? 7টা না 10টা? 7টা। আচ্ছা, 7টা কেন বললাম? আন্দাগুন্দা বলছো। আচ্ছা, আমি তাহলে এইদিকে যাই, দেখো এখানে 128 বিট। এবার এই স্লাইডটা দেখো, যদি কি লেন্থ 128 বিটের হয়, তাহলে রাউন্ডের সংখ্যা কয়টা হবে? 10টা। যদি কি লেন্থ হয় 192 বিটের, যদি ব্লকটা হয়, তাহলে হবে 12টা। যদি 256 বিটের হয় ব্লক সাইজ, তাহলে হবে 14টা। ইজ ইট ক্লিয়ার? এই যে ছবিটা দেখো এখানে, 128 বিট এক্স, ওয়াই আসতেছে 128 বিট, কিন্তু কিটাও দিব যখন এটা 128 বিট হবে তখন এটা দিব। যখন এটা আমি চেঞ্জ করে দিব, কি এর সাইজটা যদি আমি চেঞ্জ করে দেই 192 দেই, তখন আমার রাউন্ডের সংখ্যা চলবে হচ্ছে ওই যে বললাম 12টা। বুঝতে পারছো? এটা মনে না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে যে আহ, এগুলা তো আসলে মনে রাখার অত দরকারও নেই। হ্যাঁ, আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছো। সবাই ক্লিয়ার? এখন আমরা জি স্যার। এখানে হ্যাঁ, আমরা এখানে দেখতেছি যে একটা রাউন্ডে কি কি কাজ হবে সেইটা আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো 10টা রাউন্ড। ওই যে বললাম, রাউন্ড মানে হচ্ছে লুপ চলবে কয়বার, সোজা কথা। তাহলে এখন আমরা দেখতেছি যে প্রথম কাজ হচ্ছে বাইট সাবস্টিটিউশন নামে একটা লেয়ার থাকে প্রত্যেকটা রাউন্ডে, এটার নাম হলো বাইট সাবস্টিটিউশন লেয়ার। এটা কি কাজ সেটা আমরা পরে আসতেছি, ছবিটা জাস্ট একটু দেখো। আচ্ছা, তারপরে বলতেছে শিফট রো লেয়ার আছে, মিক্স কলাম লেয়ার আছে। তাহলে এখানে কয়টা লেয়ার? 3টা লেয়ার বলতেছি, যদিও এই লেয়ারটাকে বলা হয় মিক্স কলাম লেয়ার এবং শিফট রো লেয়ার। এই লেয়ারটাকে বলা হয় হচ্ছে ডিফিউশন লেয়ার, বিকজ দি ডেটা, অরিজিনাল ডাটা আর ডিফিউজড ইন দিস লেয়ার। এই জন্য এটাকে বলা হয় ডিফিউশন। ডিফিউ ডিফিউশন লেয়ার। ওকে, আমি বুঝে গেলাম এটা হলো ডিফিউশন লেয়ার। আরেকটা লেয়ার থাকে যে লেয়ারটাকে বলা হয় কি এডিশন লেয়ার। তাহলে মোটামুটি 4টা লেয়ার: বাইট সাবস্টিটিউশন, ডিফিউশন, ডিফিউশনের মধ্যে 2টা আছে, একটা হলো শিফট রো, মিক্স কলাম, আর হচ্ছে কি এডিশন লেয়ার।
সবাই এতটুকু ক্লিয়ার তো আর্কিটেকচারটা সম্বন্ধে? মানে ধারণাটা পাইছো কিনা? আসলে কিভাবে কাজ হচ্ছে সেটা আমরা পরে আসতেছি, ধারণাটা পেলে কিনা সেটা দেখো। জি স্যার পাইছি, জি স্যার পাই নাই, জি স্যার বুঝি নাই, এইসব কিছু বলবা তো, না বললে হবে? হুম। এখন আর কারো কথা নাই, শুনতে পাচ্ছো আমার কথা? জি স্যার। ওকে। আচ্ছা, এই ছবি থেকে এবার আমরা একটা ছোট্ট কাজ করি। সেটা হলো, এই ছবিটা তো আমরা আসলে বুঝতেছি না, এখানে যেমন A0 A1 A2 A3 A4 এইভাবে দেওয়া আছে না? খেয়াল করো তো। জি স্যার। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝি। সেটা হচ্ছে যে ধরো, একদম প্রথম থেকে শুরু, ধরো আমার একটা মেসেজ আছে, যেটা মেসেজের হলো এক্স। ওকে, তাহলে এখানে মেসেজের, এই মেসেজের কত অংশ প্রথম একবারে আমি ডেটা নিব, মানে একবারে এনক্রিপশন করব, কত অংশ বলো? একটা মেসেজ আছে এক্স, তুমি লিখতেছো হ্যালো বন্ধু কেমন আছো, তাহলে এটাকে বাইনারিতে কনভার্ট করলে একটা মেসেজ হবে, হবে না? মানে বাইনারি একটা বিট স্ট্রিম হবে, হবে নাকি হবে না? জি স্যার হবে। হবে। তাহলে এটা কেমন আসবে, 0101 ডট ডট এইভাবে, এইভাবে চলে যাবে নাকি? মেসেজটা এরকম হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে মেসেজের কতটুকু আমি প্রথমে একবারে নিব? পুরোটা নিতে পারবো? একবারে এনক্রিপশন করতে পারবো পুরোটা? পুরোটা কি একবারে এনক্রিপশন হবে নাকি 128 বিট 128 বিট করে নিব? স্যার 128 বিট করে। 128 বিট নিব। তাহলে এই পুরা মেসেজের, আমার যদি এটা এমএসজি ধরি, এমএসজি, হ্যাঁ, মেসেজ যদি আমার এটা হয়, স্ট্রিম হয়, তাহলে এখান থেকে পুরা 128 বিট আমি নিচ্ছি। তাহলে 128 বিট, 128 বিট মেসেজের একটা পার্ট নিয়ে নিলাম। এইটাকে যদি বাইটে কনভার্ট করি, তাহলে কয়টা বাইট হবে বলো তো? একটু শুনি। 128 বিটকে বাইটে কনভার্ট করে নিচ্ছি। স্যার 16 বাইট। 16 বাইট, তাহলে 16 বাইটের নাম দিচ্ছি A0 A1 A2 ডট ডট দিলাম A15। কি ঠিক আছে নাকি ঠিক নাই? জি স্যার ঠিক আছে। বুঝছো? 16 বাইটের আমি নাম দিলাম A0 থেকে A15 পর্যন্ত, তাহলে 16 বাইটকে আমরা চাইলে 4x4 ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে 4x4 ম্যাট্রিক্সটা যদি সাজাই এইভাবে, তাহলে আমরা 4x4, তাহলে A0 A1 A2 A3 এইভাবে আমরা সাজাচ্ছি। তারপরে লিখতেছি A4 A5 A6 A7। কি ঠিক আছে? কথা বলো, জি স্যার হ্যাঁ স্যার কিছু বলবা তো নাকি না? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসতেছে A8 A9 A10 A10 A11। তারপরে আসতেছে A12 A13 A14 A15। ওকে, তাহলে এই যে 4 বাইট, খেয়াল করো, এই যে 4 বাইট, এই যে 4 বাইটে বসে গেছে একটা ব্লক, মানে সাব ব্লক আর কি। আবার এই 4 বাইট এখানে বসে গেছে, বুঝলা? এই কথা বলো। জি স্যার। আচ্ছা, কথা যদি না বলো তাহলে তো ক্লাস বন্ধ করে দেবো, কারণ হলো যে না বুঝলে কেমনে হবে, কারণ আমাকে তো অনেক দূর যাইতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তাহলে এই ওরিয়েন্টেশনটা কি এবার ক্লিয়ার হয়েছে? যে এখানে কি আসতেছে, A0 A1 মানে কি প্রত্যেকটা একটা করে বাইট, তাই না? জি স্যার। আচ্ছা, এই বাইটকে যদি তুমি খেয়াল করো, এ বাইট মানে এখানে কয়টা বিট আছে? 8টা। মানে A0-তে কয়টা বিট আছে? 8টা না? জি স্যার। স্যার আচ্ছা, 8টাকে যদি হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করি, তাহলে কয় ডিজিট থাকবে এই জায়গায়? 2টা না?
এই বাইনারিটাকে যদি হেক্সাডেসিমাল ফরম্যাটে নেই, তাহলে কয়টা করে ডিজিট আছে প্রত্যেকটাতে? মানে হেক্সাতে কয়টা করে ডিজিট আছে? দুইটা করে আছে না? 2 3 মানে হেক্স। তারপরে এখানে আছে হয়তো A2, তারপরে এখানে আছে হয়তো 3B, এখানে হয়তো আছে হলো A1 বা এ এ বি, অ্যাজ ফর এক্সাম্পল, অল রিপ্রেজেন্টেড ইন হেক্সডেসিমাল নাম্বার। কথা বোঝা গেল নাকি না? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো বাইট সাবস্টিটিউশন বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে রিপ্রেজেন্টেশন ইজ ক্লিয়ার নাও। এখন আমরা আসতেছি যে বাইট সাবস্টিটিউশন কি হবে। তার আগে বুঝে আসি সাবস্টিটিউশন জিনিসটা কি। প্রথমে সাবস্টিটিউশন যে অ্যালগোরিদমটা ছিল ক্রিপ্টোগ্রাফির, এটাকে বেসিক অ্যালগোরিদম, সেটার নাম হচ্ছে সিজার সাইফার। নাম শুনছো কিনা আমি জানি না, আমার না শোনার কোনো কারণ নেই। এটাকে বলে সাবস্টিটিউশন সাইফার। সাবস্টিটিউশন সাইফারের কনসেপ্টটা, এটা একটু জাস্ট কনসেপ্টটা বুঝাই দিচ্ছি, তারপরে আমরা এখানে বাইট সাবস্টিটিউশন প্রসেসটা বুঝবো। সাবস্টিটিউশনের ইয়ে হলো যে একটার বদলে তুমি আরেকটাকে রিপ্রেজেন্ট করবা। লেটস সে আমি যদি ধরে নেই কি এর লেন্থ হইলো 3, অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিচ্ছি, বাইট সাবস্টিটিউশন না, সাবস্টিটিউশন সাইফারের কনসেপ্টটা কি। কি এর মান যদি 3 ধরি, তাহলে আমার যদি একটা মেসেজের মধ্যে এ থাকে, তাহলে আমি এইটাকে সাইফারে যদি কনভার্ট করি, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয় লেটস সে, বা এটা এক্স আই ধরলাম, এটা ওয়াই আই ধরি, তাহলে এ যদি মেসেজ থাকে, তাহলে আমি এটা যেহেতু কি এর সাইজ 3, তাহলে আমি লিখবো A B C D, তাহলে এর বদলে আমি ডি লিখবো। তাহলে এখন যদি আমি বলো তো যে কি এর মান 3, এখন যদি আমার এটা হয় হচ্ছে লেটস সে ওয়াই, মানে মেসেজটাই যদি ওয়াই হয়, তাহলে আমার এটা সাইফার কি হবে? একজন বলো। স্যার বি হবে। বি হবে, ইউ আর রাইট। এইটাকে বলে সাবস্টিটিউশন, মানে সাবস্টিটিউট, একজনের পরিবর্তে আরেকটা। তাহলে এখন এইটা তো আমরা বুঝলাম সাবস্টিটিউশন সাইফার। তাহলে এখানে আসলে বাইট সাবস্টিটিউশন বলতে ওরা কিভাবে কাজটা করছে। এই বাইট সাবস্টিটিউশনের মূলত কাজটা হয় হচ্ছে এই যে এস দিয়ে একটা টার্ম আছে, এই টার্মটা দিয়ে, এটাকে বলে এস বক্স। খাতার মধ্যে লিখে রাখো, এটাকে বলে এস বক্স। তার মানে এস বক্সের মধ্যে আসলে মূলত এটা একটা, এস বক্সটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলটা কিভাবে আসছে সেটা আমরা পরে আসলে আলোচনা করব, একটু পরে, একটা বা দুইটা স্লাইড পরে। বাট এই এস বক্সে এর এগেইনস্টে A0-তে যদি A0 দেই, এস বক্সের মধ্যে পুট করে দেই, তাহলে সে একটা রেজাল্ট দিয়ে দিবে B0। ওরা বলতেছে যে এই এস বক্সের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দিজ আর নন লিনিয়ার এবং আইডেন্টিক্যাল টু ইচ আদার্স। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে এস বক্সের ক্যারেক্টারিস্টিক্সটা সম্বন্ধে একটু জানতেছি। এস বক্স কি করে? বাইটকে সাবস্টিটিউট করে, অর্থাৎ A0 তুমি দিবা, ওইটার সাবস্টিটিউট একটা ভ্যালু সে দিয়ে দিবে। তাহলে এইটার কাজটা কি এস বক্সের মাধ্যমে হয়, এন্ড এস বক্সটা কিভাবে কাজ করে ওটা আমি পরে আলোচনা করব। প্রথমে হচ্ছে ওরা বলতেছে আইডেন্টিক্যাল টু ইচ আদার্স। তাহলে আইডেন্টিক্যাল টিক্যাল টু ইচ আদার, এটার মানে কি? এটার মানে হইতেছে যে তুমি যদি ইনপুট হিসাবে 0 0 দাও, 0 0, তারপরও সে দেখা যাবে যে একটা ডিফারেন্ট নাম্বার। এটা এমন না 0 0 দিলে সে এখানে 0 0 দিবে, বিষয়টা এরকম না। সে হয়তো এটা রুট করে দেখা গেল 1-এ তার রেজাল্ট ফালাই দিছে। এই জন্য বলছে আইডেন্টিক্যাল টু ইচ আদার্স। এবং 1 to 1 ম্যাপিং, আরেকটা ওটা আমি ইউজ করতেছি, 1 to 1 ম্যাপিং। 1 to 1 ম্যাপিং মানে ওয়ান বাইটের জন্য, মানে একটা পার্টিকুলার বাইটের জন্য সে একটা পার্টিকুলার রেজাল্ট প্রোভাইড করবে অলওয়েজ। এই জন্য বলছে 1 to 1 ম্যাপিং। 1 to 1 ম্যাপিং, খাতার মধ্যে এগুলা লিখে রাখো, আমার সম্ভবত এগুলা স্লাইডে খুব একটা নাই। তৃতীয়ত যে জিনিসটা আছে তারা বলতেছে নন লিনিয়ার, ইট ইজ নট এ লিনিয়ার, নন লিনিয়ার। আচ্ছা, নন লিনিয়ার মানে কনসেপ্টটা হইতেছে যে আমরা যদি বাইটকে সাবস্টিটিউট করি, মানে এস বক্স এ প্লাস এস বক্স বি, যদি এরকম লিখি, মানে এস বক্স, এখানে এস দেওয়া হচ্ছে যে এ একটা ইনপুট, এস বক্সের ভিতরে ইনপুট দিলাম, বি আর একটা ইনপুট, এস বক্সে যদি ফেলি, এটা সমান সমান যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটা এইরকম হবে না। A+B, অর্থাৎ আগেই বিট গুলো যোগ করে নিলাম, তারপরে আমি এস বক্সে পুট করলাম, এটা সমান সমান হবে না। এই জন্য এটাকে বলতেছে নন লিনিয়ার, মানে ইট ইজ নট এ লিনিয়ারিটি কেস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট?
জি স্যার বুঝছি। আচ্ছা, এখন ইস্যুটা হচ্ছে যে এস বক্স যেটাকে আমরা বলতেছি, এটাকে এস বক্স মানে সাবস্টিটিউশন বক্স আমরা বলি, বা সাবস্টিটিউশন টেবিল ওরা বলে বক্স। ওকে, এইটা সাধারণত একটা লুক আপ টেবিল হয়। কথাটা বুঝে আবার কি বলতেছি, লুক আপ টেবিল মানে হচ্ছে যখন এই অ্যালগোরিদমটা রান করে তখন একটা টেবিল মেমোরির মধ্যে থাকে, ওই টেবিলের মধ্যে প্রত্যেকটা বাইটের কনভার্সন গুলা দেয়া থাকে। তুমি শুধুমাত্র ইনপুটটা দিবা, তার এগেইনস্টে ওখানে কনভার্সন যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা তুমি পুট করে দিবা তোমার নেক্সট স্টেপের জন্য। তাহলে জিনিসটা কেমনে আসে সেটা যদি একটু দেখে আসি তাহলে তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে এই ছবিটা যদি তোমরা দেখো, এটাকে বলে এস বক্স। খেয়াল করো, সাবস্টিটিউশনের এস বক্স ঘটনাটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। এরপরে আমরা হচ্ছে এই বক্সটা কিভাবে জেনারেট হয়েছে, অর্থাৎ এই টেবিলটা কিভাবে জেনারেট হয়েছে সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখে আসি যে এই টেবিলটা দিয়ে কিভাবে আমি আসলে সাবস্টিটিউশনটা করি। আগের ছবিটা যদি খেয়াল করো তাহলে আমাদের প্রথমে আসতেছে এস এ জিরো। এ জিরো ইনপুটটা এস বক্সের মধ্যে আসতেছে, তারপরে আসতেছিল বি জিরো। নিশ্চয়ই এরকম মনে আছে আগের ছবিটা। ছবিটা দেখে আসি, আগের ছবিটা খেয়াল করো, এই যে ছবিটা দেখো, এ জিরো ইনপুট হিসাবে আসছে। খেয়াল করো, এ জিরো ইনপুট হিসাবে আসলো, এস বক্সে ঢুকলো, তারপরে বি জিরো রেজাল্টটা বেরোলো। তাহলে আমরা এইটা দেখবো যে এই অংশটা কিভাবে আসতেছে। এখানে আসি। এবার তুমি যদি এই ছবিটার দিকে একটু খেয়াল করো যে এ জিরো, আমি আবার লিখছি, এ জিরো আসতেছে। লেটস সে এ জিরোর একটা মান বলে, এ জিরো কয় বিটের, 8 বিটের। এটাকে যদি হেক্সাডেসিমেলে নেই তাহলে কি হইতে পারে, এ জিরো এস বক্স এবং রেজাল্ট আসবে বি জিরো। আমার এখন প্রশ্ন হচ্ছে যে বি জিরোটা কত, এ জিরোটা কত দিলে বি জিরো কত আসবে, এই টেবিল থেকে আমরা বের করে ফেলতে পারবো। এ জিরো লেটস সে আমরা যদি ধরি এ জিরো হচ্ছে 0 0 0 1 1 1 0 0, তাহলে এটা যদি আমি নেই, তোমার হেক্সাডেসিমেলে কনভার্ট করি, তাহলে এটা কত হয়, ওয়ান। এটা 1100 কত হয় দেখো তো, 1100 হলে এই কথা বলো, 1100 কত? এটা হচ্ছে 0 1 2 আর 3, 2 টু দি পাওয়ার 8 মানে 12। 12 মানে হচ্ছে 9 A B C, তাই না? এটা সি না? জি স্যার, সি আসে। সি, তাহলে 1 সি। তাহলে এখন খেয়াল করো, এখানে ইনপুট হিসেবে যদি 1 সি আসে তাহলে এস বক্সের আউটপুটটা কি আসবে, সরি, এই টেবিল থেকে আমি বের করবো। তাহলে খেয়াল করো, 1 সি, তাহলে তুমি এখানে দেখো ওয়ান, আর এখান থেকে তুমি দেখো সি, এই যে টেবিলটা দেখো এখানে সি, তাহলে 1 সি হইলে আসলে মূলত রেজাল্ট আসবে কত, 9C। 9 সি। তাহলে এখানে আসবে 9 সি। বোঝা গেল? জি স্যার। তাহলে এই টেবিল থেকে আমরা সরাসরি বের করে ফেলতে পারবো, রাইট? এখন প্রশ্ন হলো এই টেবিলটা কিভাবে জেনারেট হয়েছে। এটা হচ্ছে জেনারেট হওয়ার জন্য আমাদের একটা প্রসেস ফলো করতে হবে, সেটা আমরা দেখছি যে এই যে টেবিলটা, এটা কিন্তু একেবারে ওয়েল এস্টাবলিশ টেবিল। এমন না যে এই টেবিলটা হচ্ছে চেঞ্জ করব আমরা। সাধারণত এইএস অ্যালগোরিদমে ওরা যে আসলে ফাইনাইট ফিল্ডটা ইউজ করে সেটার হচ্ছে 2 টু দি পাওয়ার 8, মানে 2 টু দি পাওয়ার 8 মানে 256। তুমি এখন বলতে পারো স্যার এটা 2 টু দি পাওয়ার 8 ফাইনাইট ফিল্ডটা কেন নিছে, এটা রিজনটা হচ্ছে যেহেতু একটা বাইট হয় হচ্ছে 8 বিটে, এই জন্য ওরা ওইটাকে করছে হলো 2 টু দি পাওয়ার 8 দিয়া। মানে এই ধরনের একটা সে রেঞ্জ নিছে। সেই রেঞ্জটা আমি দেখাচ্ছি যে ফাইনাইট ফিল্ডের রেঞ্জটা ওরা কত নিয়েছে। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এখন আমরা হচ্ছে কিভাবে কাজটা হচ্ছে সেটা একটু দেখে আসি। আচ্ছা, এখানে একটা খেয়াল করো, সেটা হচ্ছে আমরা একটা যেহেতু এক্সাম্পল দেখবো, লেটস সে আমরা একটা এক্সাম্পল দেখতেছি যে এ জিরোর মানটা যদি সি টু হয়। খেয়াল করো, এ জিরোর মান যদি সি টু হয় তাহলে বি জিরোর মান কত হবে বলো, এখান থেকে বলো, টেবিল থেকে। 2 5। 25। এখন আমরা চাচ্ছি যে এইটা আমরা বের করব, রাইট? এই তাহলে তুমি বুঝতে পারবা যে এই 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 যে এস বক্সের টেবিল বা এই লুকআপ টেবিলটা কিভাবে প্রডিউস হয়েছে।
তাহলে তুমি বুঝতে পারবা যে আমাদের প্রডিউস করতে হবে না, বাট উই নিড টু নো দি প্রসেস, রাইট? তুমি যদি এটা নিয়ে কোনো অ্যাডভান্স কোনো চিন্তা করো বা এডিশন বা এটার উপরে যদি কোনো গবেষণা করতে চাও, যে এস বক্সটা কিভাবে, এটা যেমন লুকআপ টেবিল মেমোরিতে স্টোর করতে হয়, এটা কিন্তু অনেক ধরনের সমস্যা যখন আইওটি ডিভাইস গুলো হয়, সেখানে যদি এই এস টেবিলের মধ্যে এই টেবিলগুলো লুকআপ টেবিলগুলো যদি স্টোর করতে হয়, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি প্রবলেম হবে, কারণ এটা যেমন এস বক্সের টেবিল, এটার ইনভার্সটাও তো লাগবে, তাহলে ওইটাও একটা লুকআপ টেবিল আমাদের কিন্তু স্টোর করে ফেলতে হবে, তাহলে সেই ক্ষেত্রে মেমোরিতে অনেক জায়গা লাগবে। তো মেমোরিতে যখন জায়গা লাগবে, তখন আইওটি বা লো কম্পিটিশন ডিভাইসের জন্য স্টোর করা সামটাইমস ভেরি ডিফিকাল্ট। তো এটার যদি অল্টারনেট কোনো প্রসেস থাকে, কোনো পদ্ধতি থাকে, প্রোগ্রামিং করে যদি কম্পিটিশন, ছোটখাটো কম্পিটিশন করে রেজাল্ট বের করা যায়, দ্যাট উড বি নাইস আইডিয়া। এটা হইতে পারে। সো তোমরা চাইলে এই ধরনের মানে আরো অ্যাডভান্স গবেষণা চাইলে এই এএস এর উপর করতে পারো। এনিওয়ে, তো যেটা আমি বলছিলাম এই মুহূর্তে সেটা হচ্ছে যে, আমরা উপরে একটা এক্সাম্পল দিচ্ছি যে লেট আস অ্যাজিউম the input byte of xbox হচ্ছে ai is equal to c2, then the substituted value কত হবে সেইটা। তো সাবস্টিটিউটেড ভ্যালু আমরা অলরেডি দেখে আসছি, কত হবে? 25 হবে না? বলো। जी सर। 25 হবে। তাহলে এই যে দেখো, এটা যদি এস বক্সে দেই C2, তাহলে 25, দেখো এখানে 25 আসছে, কিন্তু ঘটনা হলো যে এটা কিভাবে আসছে এটাই আমরা দেখতে চাচ্ছি। এটা আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে, যে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে ইনপুটটা হচ্ছে C2। নিয়মটা হচ্ছে যে কিভাবে আসলে এই এস রেজাল্টটা সে প্রডিউস করে, রেজাল্টটা হচ্ছে এইভাবে সে প্রডিউস করে, বলছে যে এস বক্সের মধ্যে একটা অ্যালজিব্রিক স্ট্রাকচার আছে, স্ট্রং অ্যালজিব্রিক স্ট্রাকচার দ্যাট ফলোজ দি ফাইনাইট ফিল্ড, এবং সে দুইটা স্টেপে ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন করে। সে ট্রান্সফরমেশনটা কি সেটা বলছে, A0 আসতেছে গেলিয়াস ফিল্ড, যেটাকে আমরা বলছি ফাইনাইট ফিল্ড, 2 টু দি পাওয়ার 8 মানে এক্সটেনশন ফিল্ড। এই 2 টু দি পাওয়ার 8 নেওয়ার অর্থটা কি একটু আগে বলেছি, বলতো? যেহেতু বাইট গুলা কত হয়, 8 বিটের, এই জন্য তারা ফিল্ডটা নিছে 2 টু দি পাওয়ার 8, রাইট? আচ্ছা, প্রথমে এটার ইনভার্সন লাগবে, খেয়াল করছো? গেলিয়াস ফিল্ডের ইনভার্সনটা লাগবে। তারপরে কি বলছে, তারপরে ওরা বলতেছে অ্যাফাইন ট্রান্সফরমেশন হবে বা অ্যাফাইন ম্যাপিং হবে। অ্যাফাইন ম্যাপিং কি, উইল ডিসকাস লেটার, পরে এটা আলোচনা করব। তার মানে মূলত এস বক্সের মধ্যে যে রেজাল্টটা আসছে, অর্থাৎ C2 যখন ইনপুটটা দিচ্ছি, তখন ইনপুট আর আউটপুট আসতেছে 25, এটার মধ্যে কিভাবে করছে, প্রথমে এই C2-র ইনভার্স বাইর করছে, ইনভার্স বের করে তারপরে হচ্ছে তোমার অ্যাফাইন ম্যাপিং করছে। এই যে খেয়াল করে এই জায়গাটায় অ্যাফাইন ম্যাপিং করছে। এখন ইনভার্সটা কখন বের করছে, যখনই ইনভার্স বের করতে হবে, তার মানে তোমাকে ফাইনাইট ফিল্ড লাগবে, ফিল্ডের সাইজ কত, তখন ফিল্ডের সাইজ ওরা বলছে ইট ইস 2 টু দি পাওয়ার 8। ওকে, 2 টু দি পাওয়ার 8 যদি হয়, তাহলে আলটিমেটলি এইটার জন্য তো হচ্ছে আমাদের একটা পলিনোমিয়াল লাগবে, নিশ্চয়ই মনে আছে, ইরিডিউসেবল পলিনোমিয়াল লাগবে। তখন ইরিডিউসেবল পলিনোমিয়ালটা ওরা বলতেছে এইটা ফিক্সড, x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x+1, এটা হচ্ছে ইরিডিউসেবল পলিনোমিয়াল। তার মানে এই পলিনোমিয়ালটার উপর বেস করে তারা মূলত এই ইনভার্সনটা করছে। কথা ক্লিয়ার? जी जी सर। सर। হুম। ওকে, এখন আমরা দেখি যে কিভাবে সে কাজটা সম্পূর্ণ করতেছে। তাহলে আমরা জাস্ট সিম্পলি এখানে আইডিয়া নিব, এস বক্সের ভিতর দুইটা স্টেপ আছে, সেটা হলো গেলিয়াস ফিল্ডের তার ইয়েটা হবে 2 টু দি পাওয়ার 8 এর উপর, প্রথম ইনভার্সন হবে, অর্থাৎ যে ডাটাটা আমি দিব এটার ইনভার্সন হবে, ইনভার্সন হওয়ার পরে অ্যাফাইন ম্যাপিং হবে। এই অ্যাফাইন ম্যাপিংটা করা হয় হচ্ছে যাতে কোনো ধরনের মানে ওদের যে অ্যালজিব্রিক স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া যায়, অর্থাৎ ইন্ট্রুডাররা যেন স্ট্রাকচারটা ধরতে না পারে, এই জন্য এই অ্যাফাইন ম্যাপিং এর টার্মটাকে অ্যাড করা হয়েছে। উইল ডিসকাস লাইটার এগেইন, আমরা এটা পরে আবার আলোচনাটা করব। তাহলে এখন আমরা একটা ইনভার্সন টেবিলটা কিভাবে আসে সেটা একটা ছোট এক্সাম্পল দিই, কারণ এটা তো অনেক বড় পলিনোমিয়াল। 2 টু দি পাওয়ার 8, খেয়াল করো, 2 টু দি x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার x কিউব প্লাস x+1, এটা তো অনেক বড় হয়। তাহলে আমরা একটা ছোট্ট একটা ইনভার্সন টেবিল দেখে আসি, যেটার গেলিয়াস ফিল্ড যদি আমরা ধরি যে GF 2 টু দি পাওয়ার 3,
তার মানে এটা হলো ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার 3। এবং এখান থেকে আমরা একটা পলিনোমিয়াল নিচ্ছি, যে পলিনোমিয়ালটা ইরিডিউসিবল। ইরিডিউসিবল মানে কি গত ক্লাসে বলছিলাম? বলো, ইরিডিউসিবল মানে কি? যে পলিনোমিয়ালটাকে আর কোনো ভাগ করা যায় না, তাই না? এই ইরিডিউসিবল আমি যদি এখন লিখি x³ + x, বলো তো এই পলিনোমিয়ালটা কি? রিডিউসিবল নাকি ইরিডিউসিবল? রিডিউসিবল মানে কি? মানে আরে ছোট করা যাবে। এটা যদি আমি ছোট করতে চাই তাহলে কি করবো? এক্স কমন যদি নেই তাহলে x² + 1। খেয়াল করো তো, এইটারে ভাগ করে দুইটা পার্টে ভাগ করা গেছে না? जी सर। জি স্যার। তাহলে এটা ইরিডিউসিবল নাকি রিডিউসিবল, বলো এটা? রিডিউসিবল। রিডিউসিবল। তাহলে আমি যদি শুধু একটা পলিনোমিয়াল নেই x² + 1, এটা কি রিডিউসিবল নাকি ইরিডিউসিবল। ইরিডিউসিবল? তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে তুমি প্রাইম পাওয়ার কত নিছো, এবং তার সাথে খেয়াল রাখতে হবে এমন একটা পলিনোমিয়াল চুজ করতে হবে যেটা যেন রিডিউসিবল না হয়, মানে ইরিডিউসিবল পলিনোমিয়াল হয়। যদি ইরিডিউসিবল হয় তাহলে ওই পলিনোমিয়ালের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের তুমি কি পাবা? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পেয়ে যাবা। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা আসতেছি যে একটা ছোট এক্সাম্পল দেখি। লেটস সে আমি একটা জাস্ট নিউমেরিক্যাল এক্সাম্পল দিছি যে আমরা একটা গ্যালিয়াস ফিল্ড নিচ্ছি 2 টু দি পাওয়ার 3, এবং তার মধ্যে একটা ইররিডিউসিবল পলিনোমিয়াল নিছি, যে পলিনোমিয়ালটা হচ্ছে x³ + x + 1, এইরকম একটা পলিনোমিয়াল। ওকে, তাহলে এটা যেহেতু 2 টু দি পাওয়ার 3, তার মানে এখানে কয়টা এলিমেন্ট আছে বলো তো? হ্যাঁ, এটাতে কয়টা এলিমেন্ট আছে? 8টা। কথা বলেন। জি টু টু স্যার। দি পাওয়ার থ্রি আমি যদি এভাবে লিখতাম 2 টু দি পাওয়ার 3 মানে এটা কি 8? তার মানে হ্যাঁ এখানে হ্যাঁ। এলিমেন্ট কয়টা আছে? 0 থেকে 7 পর্যন্ত 8টা এলিমেন্ট আছে নাকি না? জি স্যার। আচ্ছা, তাহলে 8টা এলিমেন্টের মধ্যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত আছে, তাই না? জিরো তো জিরোই, ওয়ান তো ওয়ানই, নাকি? টু মানে কি আসলে? টুর ইয়া কি, বাইনারি কি? 1 0। তার মানে 1 0, 1 0 যদি হয় তাহলে এটা আসলে এক্স, তাই না? পলিনোমিয়ালে যদি রিপ্রেজেন্ট করি। जी सर। টু, টু মানে কি? বাইনারিতে হচ্ছে 1 0। যদি এটা পলিনোমিয়ালে নিয়ে যাই তাহলে কি হবে? এটা এটা কত? এটা 0, এটা 1, তার মানে কি 1 × x⁻1 প্লাস 0 × x⁻0, তার মানে আলটিমেটলি এটা কি আসে? এক্স। যদি 3 হয় তাহলে 3 হইলে এটার বাইনারি কত? 1 1। তাহলে কি হবে বলো? x+1, जी सर। x⁻0। ঠিক আছে নাকি না? তার মানে x+1। ওকে, তাহলে বলো তো 4 মানে কত? সরাসরি বলো শুনি। 4 মানে 1 0 এক্স 0 না? एक्स स्क्वायर। এক্স স্কোয়ার। x²। তাহলে বুঝে গেল। 5 মানে কত? 1 0 1, বলো। एक्स এক্স स्क्वायर স্কোয়ার प्लस প্লাস वन। ওয়ান। x² + 1, ভেরি গুড। 6 মানে কত? 1 1 0, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? এক্স এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স। प्लस एक्स। এক্স। এক্স। 7 কত? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এক্স। x² + x + 1, দেখো তো বাম সাইডে ওগুলাই লেখা আছে কিনা। জি স্যার। ওকে, তাহলে ডান সাইডে এগুলা উপরেও লেখা আছে। এখন গুণ করো। এই যে গুণ করতেছি আমরা, মাল্টিপ্লিকেশন টেবিলে গুণ করে রেজাল্ট আসতেছে, তাই না? কি আসছে? জি স্যার, আসছে। আচ্ছা, এই গুণ করার পরে যদি রেজাল্ট আসে তাহলে সেই ক্ষেত্রে শুধু ওয়ান গুলা, যেমন এখানে এক্স, এই এক্স এর জন্য এখানে ওয়ান কোথায় আসছে? এটা না? জি স্যার। কথা বলো, জি স্যার হ্যাঁ স্যার বলো। जी सर। কথা বোঝো না? এখানে ওয়ান আসছে, তুমি বলতে পারো স্যার এটা ওয়ান কেমনে আসলো? x³ + x, এটা দিয়ে যদি ভাগ করি, তারপরে রিমাইন্ড যদি p(x) দিয়ে করি, মানে হচ্ছে ভাগ করি, তাহলে রেজাল্ট কত আসবে? 1। তার মানে বোঝা যাচ্ছে এক্স এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত বলো তো শুনি। सर এটা एक्स কিন্তু स्क्वायर प्लस वन।
এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ইউ আর রাইট। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত বলো? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। তুমি এখন বলতে পারো স্যার এটা কেমনে হয়, গুণ করো। খেয়াল করো, এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটার সাথে যদি এটা উল্টা করে ধরি, লেটস এটা ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হবে ওয়ান মড অফ পি অফ এক্স, এম আই রাইট? জি স্যার। আচ্ছা, যদি না বুঝো তাহলে বুঝো যে এটা কেন। যদি এইটা হয়, এই সূত্রটা ফলো করে, তার মানে এইটা এইটার ইনভার্স কি, ঠিক আছে? যেটা আমরা জানি এ ডট এ ইনভার্স ইজ ইকাল টু ওয়ান। তাহলে এটা একটা আরেকটার ইনভার্স। তাহলে এখন প্রশ্ন তুমি বলতে পারো স্যার এটা কেমনে হইলো? খুব সহজ, আমরা আরেকটা ছোট্ট করি। ধরো এক্স আর এটার জন্য ওয়ান আছে এই জায়গাটায়, তাহলে এটার জন্য আসতেছে এক্স স্কোয়ার। তাহলে এটা সহজ, মানে ছোট তো এই জন্য করতেছি। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে কি আসতেছে? এক্স কিউব প্লাস এক্স, এম আই রাইট? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি এটা দিয়ে ভাগ করি, এই যে এটা, খেয়াল করো, পি অফ এক্স দিয়া, তার মানে এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান, এটারে ভাগ করতেছি হচ্ছে এক্স কিউব প্লাস এক্স। এটাকে যদি ভাগ করি, তাহলে আমরা নিয়ম হলো, পলিনোমিয়াল ডিভিশনের নিয়ম হলো, প্রথমে পাওয়ারটা ম্যাচ করবো। তাহলে এখানে যদি ওয়ান দেই, তাহলে হয় এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে রিমাইন্ড কত? ওয়ান। কি ঠিক আছে নাকি নাই? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা দেখি, লেটস সে আমরা এটার সাপেক্ষে যদি দেখি, যেটা আমরা দেখতেছিলাম সেটা হচ্ছে এটা। তাহলে এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার, গুণ করে দাও, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। কি ঠিক আছে নাকি না? মানে গুণ করে দিচ্ছি, মাল্টিপ্লিকেশন টেবিল, এটা এটা গুণ করো। করছি? কথা বলো। জি স্যার। আচ্ছা, নাকি গুণ ভুল হয়েছে? ভুল হয়েছে নাকি ভুল হয় নাই, নাকি স্যার ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে ঠিক স্যার। আছে, তাহলে এখন আমি যদি এটা দিয়ে ভাগ করি, এক্স কিউব, এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান, এটা দিয়ে যদি ভাগ করো, তাহলে আলটিমেটলি কি আসতেছে? এক্স যদি নেই, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে না? না সরি, এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে আমাদের এটা ইয়া করলে এটা এটা কাটা যায়, এগুলা কিছু করতে হয় না, জাস্ট আমি মিলে গেলে শেষ। তাহলে আলটিমেটলি রিমাইন্ড কি থাকতে? এক্স কিউব প্লাস এক্স। এখন যদি প্লাস ওয়ান দেই, তাহলে হয় এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে রিমাইন্ডার কত? ওয়ান। কথা বুঝলাম নাকি না? বুঝছি স্যার। আচ্ছা, দ্যাটস ভেরি ইজি। তাহলে এইভাবে আমরা আসলে মাল্টিপ্লিকেশন টেবিল থেকে সরাসরি আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও বের করতে পারি, তাই না? তাহলে কোনগুলা শুধু নিব? শুধু ওয়ান গুলা দেখবো, কোথায় কোথায় ওয়ান আছে সেইটাই আমরা পাবো যে এই পোর্শনের জন্য, অর্থাৎ এই ভ্যালুর জন্য তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে এটা। দ্যাটস দ্য মেইন আইডিয়া। ওকে, তাইলে এখন আমরা টেবিল, মানে এখন যদি আমরা আগের ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন, মানে অর্থাৎ ওই ট্রান্সফরমেশনে যদি যাই, তাহলে আমরা এখানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স টেবিল কিন্তু সরাসরি আমরা বের করে ফেলতে পারবো, পারবো না? আমার কথা বুঝলা? ইনভার্স টেবিলটা, এটা দেখো, এটা কিন্তু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স টেবিল। অর্থাৎ সি টু যদি হয়, তাহলে দেখো এটা অনেক বড় তো, যার কারণে আমরা ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে। তাহলে এই যে দেখো, সি টু যদি হয়, তাহলে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো টু এফ। বুঝাইতে পারলাম নাকি না? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স টেবিলটা আমরা বের করে ফেলছি, দ্যাট ইজ টু এফ, গেট ইট, আমরা টু এফ পেয়ে গেছি। তাহলে আমাদের অপশনটা ছিল এরকম, আমাদের যদি টেবিলটা আমরা একটু দেখে আসি, অর্থাৎ আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে এই জায়গাটাতে। এই ছবিটা যদি আমরা খেয়াল করি, তাহলে প্রথমে আমরা ইনপুট দিচ্ছি হইলো সি টু, কিন্তু এখান থেকে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করলে রেজাল্ট কত আসতেছে? টু এফ। মনে আছে? জি স্যার। এই টু এফ কে এবার আমরা অ্যাফাইন ট্রান্সফরমেশন করে ফেলবো। তাহলে আমরা হচ্ছে এস বক্সের যে বিটা আছে, বিআই যেটা আমরা পাইছিলাম, আলটিমেটলি এখানে কত পাইছিলাম? টু ফাইভ না? সি টুর বদলে
জি স্যার। 2 5 আমরা এই অ্যাফাইন ট্রান্সফরমেশনটা এখন আমরা পাবো। এই অ্যাফাইন ট্রান্সফরমেশনটা মূলত এই, আবার বলছি, অ্যাফাইন ট্রান্সফরমেশনের কাজ হচ্ছে, অর্থাৎ এই যে ইনভার্স ফিল্ডটা আছে, এই ইনভার্স ফিল্ডের যে অ্যালজিব্রিক স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটাকে ভেঙে দেওয়া, যাতে ইন্ট্রুডার বুঝতে না পারে যে ওই স্ট্রাকচার, ইন্ট্রুডার তো ইনভার্সের স্ট্রাকচারটা জানে। এটা ভেঙে দেওয়ার জন্য সে অ্যাফাইন ট্রান্সফরমেশনটা করবে। অ্যাফাইন ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে সেটা একটা খেয়াল করো। ওরা বলতেছে অ্যাফাইন ট্রান্সফরমেশনটা হবে একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে গুণ হবে। এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হলো কনস্ট্যান্ট, বুঝছো? তুমি ছবিটা যদি দেখো, অনেক সময় বলতে পারে, অনেক স্টুডেন্ট বলে স্যার এটা কি তাহলে মুখস্থ করতে হবে? ইয়েস, ওয়ান্স কাইন্ড অফ বলতে পারো, বাট মুখস্থটা ইজ ভেরি ইজি। কেন? দেখো, একটা শূন্য দেওয়ার পরে একটা ওয়ান দেওয়ার পরে তিনটা শূন্য, বাকিগুলো ওয়ান। এবার তুমি হচ্ছে লেফট শিফট করতে থাকো। লেফট শিফট না, তুমি হচ্ছে রাইট শিফট করতে থাকো। খেয়াল করো, রাইট শিফট, পরের লাইনটা রাইট রাইট শিফট। দেখো এই দিক থেকে এই ওয়ানটা এখানে চলে আসবে, এটা এখানে যাবে, তাহলে দুইটা ওয়ান, তিনটা শূন্য, তিনটা ওয়ান। খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, পরের বারে তিনটা, পরের বারে চারটা, তারপরের বারে পাঁচটা, এইভাবে আস্তে আস্তে দেখো রাইট শিফট করতে করতে, মানে রিং এর মতো আর কি, রাইট শিফট রিং এর মতো সে ঘুরতে থাকবে। তাহলে এটা আসলে আমাদের জন্য কোনো ব্যাপার না মনে রাখা, নাকি মনে রাখা ব্যাপার আছে? না স্যার। শুধু একটা লাইন মনে রাখলেই হয়ে যাবে, তাই না? একটা ওয়ান দিয়ে তিনটা শূন্য, তারপর বাকিগুলা ওয়ান। তারপরে তুমি একটা করে রো বাড়াবা, মানে রোতে জাস্ট একটা করে রাইট শিফট করতে থাকবা। আর এই যে টার্মটা আছে B0, এই যে B7 পর্যন্ত, এই জিনিসটা কি বলো? 2F আমরা পেয়েছি, মনে আছে নাকি নাই? জি স্যার। কি পাইছিলাম? 2F। 2F তাহলে এখানে তুমি বসাও 0 0 1 0, তারপরে হচ্ছে এফ মানে 1 1 1 1, এই দুটা তুমি হচ্ছে গুণ করে দাও। গুণ করার পরে যে রেজাল্ট আসবে সেটার সাথে তুমি একটা কনস্ট্যান্ট 8 বিট ভেক্টর, অর্থাৎ এই সে এখানে দুইটা ওয়ান, তিনটা শূন্য, আবার দুইটা ওয়ান, বাকিটা একটা শূন্য, দেওয়ার পরে এটাকে mod 2 করে দিলে যে রেজাল্টটা পাবো সেটাই মূলত এস বক্সের রেজাল্টটা। বুঝতে পারলাম? জি স্যার। জি তাহলে স্যার। বাসায় এটা প্র্যাকটিস করবা, যে দেখো ম্যাট্রিক্সটা দিয়ে রেজাল্টটা আসতেছে কিনা। বাসায় অনলাইনে বসে দরকার হইলে ওই ম্যাট্রিক্স গুণ করার ইয়ে আছে, পোর্টাল আছে, ওখানে জাস্ট গুণ করে চেক করে দেখবা যে ঠিক আছে কিনা, স্যার যেটা বলছে এই রেজাল্ট এই অনুসারে সাজতেছে কিনা। ওকে, ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে স্যার। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও। সেটা হচ্ছে যে আমরা এখন তাহলে বুঝে গেলাম যে এস বক্সের কাজটা কি, কিভাবে সে কাজ করে সেটা আমরা বুঝে গেছি। তাহলে আমি যদি আরেকটু রিভিউ করে আসি, যে এস বক্সের মূল কাজটা হইতেছে যে আমরা যে ইনপুট ভ্যালুটা পাবো, অর্থাৎ একটা বাইট যেটা পাবো সেটাকে আমরা এস বক্স কনভার্সন যদি করি, তাহলে আমরা আরেকটা B0 পাবো, A0-র জায়গায় B0 পাবো। B0টা কিভাবে আসতেছে? আমাদের বলছি যে প্রথমে এটা গেলিয়াস ফিল্ডের ইনভার্সন হবে, অর্থাৎ ইনপুটের একটা ইনভার্স, এবং তার পলিনোমিয়াল ফিল্ডটা যেটা বলে দিচ্ছি যে এই ফিল্ডের উপর বেস করে হবে। এবং তারপরে ওরা বলতেছে যে এটাকে অ্যাফাইন ট্রান্সফরমেশন করতে হবে, এবং অ্যাফাইন ট্রান্সফরমেশনের সূত্রটা এখানে দেয়া আছে। এটার মূল পার্টটা হচ্ছে যে ইনভার্সনের যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা আছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য এই অ্যাফাইন ট্রান্সফরমেশনটা করা হয়, যাতে ইন্ট্রুডার কোনোভাবে বুঝতে না পারে যে এইটার আসলে মূল রেজাল্টটা কত। এনিওয়ে, তাহলে আমরা এই অংশটা ক্লিয়ার আমাদের কাছে। এখন আমরা যাব নেক্সট লেয়ারে, এস বক্সের লেয়ারটা শেষ। এখন আমরা লেয়ার চলে যাব হচ্ছে ডিফিউশন লেয়ারে। খেয়াল করো কোন লেয়ারে যাব। দেখো এস বক্সের কাজ কিন্তু শেষ করে ফেলছি, এই জন্য লাল দাগ দিয়ে দিছি। না বুঝলে এখনো বলো স্যার এই জায়গাটা বুঝি নাই, পরে কিন্তু আর এগুলো আলোচনা হবে না। বলো কোনো সমস্যা আছে কিনা বলো। এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কি নাই? স্যার না। না স্যার। নাই। নাই। আছে? একজন বলছে আছে। নাই স্যার। নাই, ভেরি গুড। তাহলে এখানে খেয়াল করো আবার মনোযোগ দিয়া, সেটা হলো A0। আমরা এস বক্স থেকে, এই বক্সটা তাহলে কোথায় মনে রাখবা সবসময়, এটা সহজ ভাষা স্যার, এটা একটা লুকআপ টেবিল। এই লুকআপ টেবিল কি? লুকআপ টেবিল একটা টেবিল থাকবে যার কনভার্সন রেজাল্ট গুলো দেওয়া থাকবে, যে কোন বাইট আসলে কি রেজাল্ট আসবে। তাহলে B0 আমি পেয়ে গেছি, তাহলে সিমিলারলি A0 A1 A15 পর্যন্ত যা আছে সব আমি একই, ওই একটা এক্স বক্স দিয়ে কিন্তু আমি রেজাল্ট গুলো পেয়ে যাবো। আচ্ছা,
তারপরে হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে শিফট রো। এই শিফট রোটা কি আসলে? শিফট রোটা মূলত পারমুটেশন কম্বিনেশন, পারমুটেশন আসলে মানে জাস্ট মিক্সিং, নাথিং এলস। হ্যাঁ, পারমুটেশন করব আমরা। এই পারমুটেশন গুলো বাইট লেভেলের পারমুটেশন, কারণ প্রত্যেকটাই হচ্ছে একটা করে যেহেতু বাইট, তাহলে পারমুটেশনটা হবে বাইট লেভেলে। এই পারমুটেশন প্রসেসটা কি, এবং এটা সাধারণত ওরা বলছে যে এটা হচ্ছে পারমুটেশনটা হচ্ছে একটা লিনিয়ার। কারণ লিনিয়ার বলতে বোঝাচ্ছে আগে ছিল হচ্ছে দেখো ডিফিউশন অফ এ ডিফিউশন অফ বি ইকুয়াল টু ডিফিউশন অফ এ প্লাস বি। তুমি যদি এইভাবে করো হবে। আগে ছিল নন লিনিয়ার, তার মানে এটা হইতো না, এইভাবে দাগ দেওয়া ছিল। এখন হলো এটা লিনিয়ার পারমুটেশন, কোনো সমস্যা নাই। এখন আমরা দেখি যে এটা আসলে কি করছি, মানে এই শিফট রো লেয়ারটা আসলে কি, সেটা মিক্স, সরি, এটা শিফট রো লেয়ার সাব লেয়ারটা কি কাজ করবে সেটা একটু দেখে আসি। আমরা এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে শিফট রো লেয়ারের কাজটা করব। লেয়ারটা হচ্ছে এরকম যে ধরো আমাদের যে রেজাল্ট আছে সেটাকে যদি ম্যাট্রিক্সে সাজাই তাহলে কেমন হয়? B0, B1, B2, B3, এইভাবে না? খেয়াল করো। তারপরে কি? B4, B5, B6, B7। একটু আমার সাথে শেয়ার করো প্লিজ। 8, B8, B9, B10, B10, তারপরে কি? B11, B11, B12, B12, B13, B14, B15। ওকে, দ্যাটস ফাইন। এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স, অর্থাৎ এইটাকে আবার ম্যাট্রিক্সের মতো করে সাজাইলাম, এই যে সাজাইছি। সাজানোর পরে মিক্স শিফট রো লেয়ারের আমাদের মূল কাজ হলো, খেয়াল করো, এটার কাজটা হচ্ছে এরকম যে শিফট রো লেয়ার প্রথম যে রোটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে কি কি থাকতেছে? B0, B4, B8 এবং B12, এটা কিন্তু রয়ে গেল অ্যাজ ইট ইজ যেভাবে। তার মানে দিস ইজ শিফট রো লেয়ার, দিস ইজ কল্ড নো শিফট, কোনো শিফট হবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবে। আচ্ছা, দ্বিতীয়টা হইল ওয়ান বিট লেফট শিফট। আবার বলছি ওয়ান বিট লেফট শিফট, সরি ওয়ান বাইট। এটা আসলে বাইট বলা ঠিক হবে না, ওয়ান পজিশন বলি আমরা। হ্যাঁ, ওয়ান পজিশন লেফট শিফট। তাহলে ওয়ান পজিশন লেফট শিফট হলে রেজাল্টটা কেমন হবে দেখো তো, একজন বলো। ওয়ান পজিশন, তাহলে B5 কোথায় যাবে? এখানে যাবে না? জি স্যার, তাহলে কি আসবে বলো? B5, B5, B9, B9, B13, B13। তাহলে এটা ফাঁকা হয়ে গেলে এটা কি হবে? ফাঁকা B1, B1, কারণ এটা তো রিং। কি, ক্লিয়ার? তাহলে জি স্যার, পরেরটা হচ্ছে টু পজিশন, পরেরটা হলো টু পজ লিখে রাখি যেহেতু জায়গা কম। এটা হলো দুই পজিশন, দুই পজিশন দিলে কি হবে তাহলে? B10, না বি, হ্যাঁ B10, B10, ইয়েস, B10, B2, B14, ও হ্যাঁ তারপরে B4, হচ্ছে B2, B2, তারপরে B6, B6। ওকে, আচ্ছা, তারপরে একটা থ্রি পজিশন, থ্রি পজ। তাহলে এবার বলো থ্রি পজ হলে কি হবে? বি B11, বি B15, বি B15, ফিফটিন, ইয়েস, B15। তারপরে বলো B1, B4, B1, B1 না তো, এটা না B4 না? B4 স্যার, হ্যাঁ, B1, B4, B7, B4, B11, B7, B3, B3, B11। কি ঠিক আছে? তার নিচেরটা sir, B3 না, B3 হবে। উপরে তো B4 আছে একটা। আর B4 কই থেকে দেখলা তুমি? স্যার লাস্টেরটা বি, ওই যে বি, এটা আর B4 B7, না? B15 এর পর B4, B3 হবে স্যার। B3 হবে, ও, B15। এটা B3 না, সরি সরি সরি, মিস করছি। হ্যাঁ, তাহলে এটা হইতেছে B3, ঠিক আছে না? B3, এবার ঠিক আছে। জি স্যার, আচ্ছা, এটা করে কি হইলো? এটা করে তুমি যদি এখন খেয়াল করো, খুব ইন্টারেস্টিং অবভিয়াসলি। এই যে দেখো B0, এইখান থেকে দেখো লাইনটা B0 তে চলে আসছে, ঠিক আছে? তারপরে খেয়াল করো B5, তাহলে প্রথম লাইনে দেখো এই যে এখানে দেখো B5 থেকে আসছে, খেয়াল করছো? তারপরে কি B10, তাহলে এখানে লাইনটা দেখো কোথা থেকে আসছে, এই যে দেখো B10।
বুঝলা নাকি না? জি স্যার, বুঝছি। জি স্যার। তারপরে কি বুঝছি B15, এই যে দেখো B15 চলে আসছে, টান দিয়ে এখান থেকে চলে আসছে, খেয়াল করছো? এইখান থেকে বোঝা গেছে না যায় নাই? জি স্যার, বুঝতে পারছি। কি কি বুঝতে পারছো বলো তো, আবার দেখাই। অর্থাৎ এখানে যে আমরা ম্যাট্রিক্সটা বাইর করলাম, এখান থেকে আসলে ওই তারগুলা কোন ব্লকে যাবে, এই তারগুলো আমরা এখান থেকে বের করে ফেলছি। দেখো প্রথমে আছে এই 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 ব্লকটা, চিন্তা করো এই পুরো ব্লকটা, এই ব্লকটা মানে এই ব্লক, আর এই ব্লকটা মানে হইতেছে এই ব্লক, এই ব্লকটা মানে হইতেছে এইটা, আর এই ব্লকটা মানে হচ্ছে এই ব্লক। তাহলে এখানে আছে B0, B5, B10, B15। তোমরা যদি খেয়াল করো, এই যে B0 আসছে, তারপরে হলো B5, এই যে B5 দেখো তোমরা ফার্স্ট ব্লকে আসছে কিনা, তারপরে B10 আসছে, তাহলে B10, আর এখান থেকে আসতেছে B15। দেখো তো তারগুলো ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে মিক্স শিপ রো তাহলে কি হচ্ছে। জি স্যার, বুঝছি। আচ্ছা, যদি এবার বুঝে যাই, তাহলে আমাদের ফাইনালি এখন আমাদের কাজ হলো মিক্স কলাম, এবং মিক্স কলাম থেকে যে আউটপুটটা, সেই আউটপুটটা কি আসবে, C0, C1, C2, C3 এইভাবে আসবে না? জি স্যার, আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে মিক্স কলামের আউটপুটটা লাগবে। তাহলে হাউ টু বিল্ড এ মিক্স কলাম, কিভাবে আমরা মিক্স কলাম লেয়ারটা নিয়ে কাজ করব সেটা আমরা দেখব। ওকে, তাহলে মিক্স কলামের ক্ষেত্রে কি হবে? মিক্স কলামের ক্ষেত্রে আমরা যদি এখন খেয়াল করি, প্রথমে যে এই যে দাঁড়াও 1 মিনিট, দেখো এই ছবিটা যদি তুমি খেয়াল করো, এখানে আসতেছে কে কে, B0 আসতেছে, তাই না? ফার্স্ট ব্লকটা নিয়ে জাস্ট ফার্স্ট ব্লকটা চিন্তা করি এখানে, তাহলে এখানে আসতেছে B0, তারপরে কে কে আসতেছে বলো, B5, তারপরে আসতেছে B10, আর কে কে আসতেছে B15। B15, তাই না? এই যে দেখো B0, B5, B10, B15 দিয়ে দিলাম, এইটার সাথে একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স গুণ করতে হবে। এটাকে বলে মিক্স কলাম, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স গুণ। এন্ড কনস্ট্যান্ট ম্যাট্রিক্স কিভাবে আসছে, একই জিনিস। প্রথম রোটা যদি তুমি মনে রাখো 02, 03, 01, 01, তারপরে দেখো তুমি হচ্ছে রাইট শিফট করতে থাকো ওই যে আগের মতো। দেখো এই আগের মতো খেয়াল করো, এটা কিন্তু রাইট শিফট করি, তাহলে এটা চলে যাবে এই জায়গায়, তার মানে এখানে আসছে। তারপরে 02, 03, এই যে 01, আবার রাইট শিফট, আবার রাইট শিফট করলে এটা চলে যাবে এখানে। তাহলে আগে ছিল যেটা সেটা বসাইলাম, 2 এখানে, 2 এখানে, 3 এইখানে। তাহলে এটা আবার কি হচ্ছে, পরেরটা আবার রাইট শিফট, এই যে দেখো এটা এখানে আসছে, এটা এখানে আসছে, এটা এখানে চলে আসছে। বুঝাতে পারলাম? জি স্যার, বুঝছি। তাহলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সাথে এইটা গুণ করে যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটা হবে C0 একটা, C1 একটা, C2 একটা, C3 একটা। তাহলে এখানে দেখো C1, C0, C1, C2, C3। ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? এখন জি প্রশ্ন স্যার। হচ্ছে যে স্যার, এই যে ম্যাট্রিক্সটা বানাইছেন এটা কেমনে কি, এটা আসলে ঘটনাটা কি? মনে রাখবা, এটা লেখা আছে 02, মানে এটা কিন্তু হেক্স ডেসিমাল, ইট ইজ নট এ নাম্বার। কিপ ইন মাইন্ড, বিকজ B0 ইজ এ বাইট। কি ঠিক আছে নাকি না, আমার কথা বুঝলা? B0 কিন্তু কি, বাইট। কথা বলো, জি স্যার, হ্যাঁ স্যার বলো। স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তুমি এখন এই ছবিটা খেয়াল করো উপর থেকে, যদি প্রত্যেকটা ইনপুট যদি C2, C2 করে হইতো, বলো তো, C2, C2 সব, মানে A0 থেকে যা আছে সব C2, C2 করে হইতো, তাহলে বলো তো এখানে রেজাল্ট কত আসতো? এই B0 মানে কি, কি হইতো বলো? 25? কথা বলে না আবার, জি অদ্ভুত। স্যার। তাহলে এই B1 কত হইতো, 25? 25। এটা কত হইতো? 25। তাহলে এখানে তোমার যা আছে এখানে কি কি থাকতো, 25, টু 25। ফাইভ 25, 25 নাকি? জি স্যার। তাহলে এখানে B0 কি, 25, B5 কি, 25। 25, এখন এটা কি 25, এটা কি 25। এখন তুমি বলতে পারো স্যার আপনি সব এরকম নিলেন কেন? নিলাম এই কারণে, কারণ হচ্ছে যে আমার যাতে হচ্ছে ওই জিনিসটা আমার মাথায় আর নিতে না হয়, এক্সাম্পলটা যাতে তুমি ইজিলি বুঝতে পারো, রাইট? আচ্ছা,
এখন 2525 মানেটা জিনিসটা কি? তাহলে এই জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেন করবো যে হাউ টু গেট দ্য রেজাল্ট অফ C0 C1 C2 অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি C3। এই রেজাল্টটা কেমনে আসবে? 25 মানে কি? 0010 আর 0101, এম আই রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে এটা হলো ওয়ান, এখানে ওয়ান আসতেছে, এটা কত? 012 মানে হলো এক্স স্কোয়ার নাকি? জি আর এক্স স্কোয়ার এক্স কিউব, তারপরেরটা হচ্ছে x⁴ x⁵ তার মানে এটা আসলে মূলত এলিমেন্টটা হচ্ছে x⁵ প্লাস x² প্লাস 1, এম আই রাইট? ইয়েস স্যার। ওকে, যদি এটা হয় x⁵ প্লাস x³ প্লাস x² প্লাস 1, আর 02 মানে কি? 00000010, তার মানে আসলে মূলত ইট ইজ এক্স, রাইট? জি স্যার। আর এটা কি? তাহলে কি হবে? এক্স প্লাস 1। 03 মানে কি? 00000011, তাহলে কি হবে এটা? পলিনোমিয়ালে নিলে এক্স প্লাস 1, এম আই রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি একটু গুণগুলা করে দেখে আসি যে ঘটনাটা কি করতেছে। ইন্ডিভিজুয়ালি যদি আমরা এখন গুণ করি, আমি, হ্যাঁ, ডিভিশন লেয়ার শেষ করেছি, এখন আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি চিন্তা করে আসি। এই যে ডিভিশন লেয়ারের মিক্স কলামে যে ইস্যুটা আছে সেটা দেখি। যদি আমি ধরে নেই যে C0, এখানে দেখো B0 B5 B2 এবং এইটা, তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে কি? যদি ইনপুটটা হইলো B0, তাহলে B0 মানে রেজাল্ট কত আসে? 25 না? বি, ইয়েস 25। ওকে, তাহলে খেয়াল করে দেখো একটু, তাহলে আমাদের যে পলিনোমিয়ালটা সেটা কি? এটা না, ইরিডিউসিবল যে পলিনোমিয়ালটা, যেটার উপরে এস বক্সটা জেনারেট করা হয়েছিল? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি গুণ করি, ধরো এইটার সাথে আমাদের কি, যদি ভেক্টর গুণফল করতে হয়, মানে সরি ম্যাট্রিক্স ভেক্টর গুণ যদি হয়, তাহলে এইটার সাথে কি হবে? এই জিনিসটা গুণ হবে না এটার সাথে এটা? তাহলে এটা জাস্ট ইন্ডিভিজুয়ালি দেখাইছে যে 02 গুণন যদি 25 দেই, তাহলে 02 মানে কি? এক্স। আর 25 মানে কি? x⁵ প্লাস x² প্লাস দিস ওয়ান। কি ঠিক আছে নাকি না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে রেজাল্ট কি? x⁵ ইজ ইকুয়াল টু দিস। যদি 3 হয় তাহলে কি হবে? x প্লাস 1 ইন্টু x⁵ প্লাস 1, তাহলে রেজাল্ট এরকম আসে। কি ঠিক আছে? আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আলটিমেটলি ম্যাট্রিক্স ভেক্টর গুণ হলে কেমনে হবে বলো তো শুনি? মানে ম্যাট্রিক্স ভেক্টর গুণ হইলে কেমন হবে? এটা দিয়ে কি করব? তাহলে এই সবগুলা গুণ কি এগুলা দিয়ে প্রথমে প্রথমে ইন্ডিভিজুয়ালি গুণ করব না? 2 দিয়ে এটা গুণ করব, 1 দিয়ে এটা গুণ করব, এটা দিয়া এটা গুণ করব, এটা দিয়া এটা গুণ করব, তারপর যোগ করব না? জি স্যার। তাহলে এটাই তো করছি, দেখো এই যে এটা দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করা মানে এটাই থাকতেছে। 2 দিয়ে গুণ করলাম, এই যে রেজাল্ট আমি বের করে রাখছি সেটাই আমি লিখছি। তারপরে 3 দিয়ে গুণ করলাম, সেটাই আমি লিখছি। লেখার পরে এখন যোগ করে দিচ্ছি, যোগ করে থাকতেছে x⁵ প্লাস 1, সরি, তাহলে x⁵ প্লাস x² প্লাস 1 এটা যদি হয়, তাহলে এটাকে আসলে রেজাল্ট কত আসে? x⁵ প্লাস x² প্লাস 1, এটা মানে কি? x⁵, তাহলে হচ্ছে তোমার এখানে প্রথমে 1 ওয়ান ওয়ান 0 0 জিরো 1, ওয়ান তার মানে এটা হলো 1, ওয়ান জিরো তারপরে জিরো কি? জিরো জিরো ওয়ান 0 1 2 3 4, আটটা এই জিরো 5 ওয়ান। হলো 1, আর তো নাই। তাহলে হ্যাঁ। এই একটা, এটা কত? 5। আর এখানে কি আসতেছে? তাহলে এদের বাম সাইডে দুইটা শূন্য বসাই, তাহলে 2 কত আসছে। আসলো? 2। 2। 2, তার মানে 25। তাহলে সি আসলে কত রেজাল্ট আসতেছে? জি স্যার। 25। ডু আন্ডারস্ট্যান্ড? তাহলে C0 কত আসতেছে? 25। C1 কত? 25। C2 কত? 25। C3 সিমিলারলি 25।
বুঝতে পারলাম? জি স্যার, বুঝছি। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও, রাইট? জি স্যার। জি স্যার। তাহলে কোন লেয়ারটা শেষ হলো? স্যার মিক্স কলাম। মিক্স কলাম লেয়ার, রাইট? মিক্স কলাম লেয়ার এর সাথে আমাদের লাস্ট যে লেয়ারটা আছে সেই লেয়ারটার নাম হচ্ছে কি এডিশন লেয়ার। আমরা শুধু এখন কি এডিশন লেয়ারটা দেখবো, তাইলেই আমাদের হচ্ছে ক্লাস শেষ করে দেবো। হুম। তাহলে কি এডিশন লেয়ারটা একটু দেখি। আমরা কি একটু ব্রেক নিব, 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিট, নাকি কন্টিনিউ করবো? স্যার কন্টিনিউ করেন। আচ্ছা, কন্টিনিউ করি তাহলে। ওকে, তাহলে খাতা কলম নিয়ে আবার রেডি হও, বিকজ কি এডিশন লেয়ারটা একটু ট্রিকি, বাট কোনো সমস্যা নাই, ইজিলি আমরা বুঝতে পারবো যদি একটু মনোযোগ দাও। ওকে, এখন আমরা আসতেছি হচ্ছে কি এডিশন লেয়ার। এই যে দেখো ছবিটা, এখানে মিক্স কলাম লেয়ারের পরে সি যখন রেজাল্টটা বের হয়ে গেল, তখন সবগুলোই কি করতেছে, প্রত্যেকটা এখানে দেখো আসছে, প্রত্যেকটাই 128 বিট চলে আসলো এই জায়গায়। তারপরে আমরা কি করলাম, এখানে কিটাকে এডিশন করতেছি। কি এডিশন মানে আমাদের যে কিটা জেনারেট আছে, কিটা যেটা আছে সেই কিটা হচ্ছে আমাদের এখানে এক্সর হয়ে যাচ্ছে। দিস ইজ এক্সর, রাইট? এক্সর হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সবাই একটু প্লিজ মনোযোগ দাও। আমরা আগে বলছি যে যদি আমাদের 128 বিটের লেন্থ হয়, অর্থাৎ ব্লক হয়, তাহলে আমাদের এইটা রাউন্ড চলবে হচ্ছে কত রাউন্ড বলো? রাউন্ডের সংখ্যা কত? 10 রাউন্ড। তাহলে 10 রাউন্ড চলবে। তাহলে খেয়াল করো আমার কি কয়টা দিব, মানে আমার মাস্টার কি কয়টা বলো তো? একটা? আমার তো কি একটাই নাকি? জি স্যার। মানে আমার প্রাইভেট কি কয়টা? একটাই, কিন্তু প্রত্যেকটা রাউন্ডে তো আমার একটা করে কি সাপ্লাই দিতে হবে। তাহলে আমার একটা কাজ করতে হবে, সেই কাজটা কি, এই যে মাস্টার কিটা আছে সেইখান থেকে প্রত্যেকটা রাউন্ডের জন্য একটা করে সাব কি ক্রিয়েট করতে হবে, এবং যেটা লেন্থ হবে 128 বিট। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। তার মানে আমার একটা, আবার বলছি, আমার একটা মূল কি থাকবে। এই কিটা দিয়ে তো আসলে আমি কাজ করতে পারবো না, কারণ কি আমি যেহেতু রাউন্ড চালাবো, এখন প্রত্যেক রাউন্ডে যদি সেম কি দেই তাহলে তো আসলে এটা চালায় তো আসলে কোনো লাভ হইলো না। তো ওরা যেটা করছে যে যখনই আমাদের রাউন্ডের সংখ্যা যতটা আছে, ধরো 10টা রাউন্ড, যদি 10টা হয়, তাহলে প্রত্যেকটা রাউন্ডে সে একটা করে সাব কি ক্রিয়েট করবে, এবং যেটা লেন্থ হবে 128 বিটের। এই জন্য খেয়াল করো, যদি ছবিটা একটু ক্লিয়ার দেখা যায়, তাহলে এখানে দেখো লেখা আছে কে আই, কতটা লেখা আছে কিনা দেখো তো। কি লেখা আছে? কে আই লেখা আছে না? জি স্যার। এটা কিন্তু ডিরেক্ট জি কে স্যার। লেখা নাই, কারণটা হইতেছে যে সাব কি দিব, আমি কোনো মূল কি কোনো দিব না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তাহলে আমরা প্রথমে দেখি, কি এডিশন তো আসলে আমাদের জন্য কোনো ব্যাপার না, আমাদের 128 বিট আসবে, আর আমরা একটা সাব কি প্রোভাইড করব, ওই সাব কিটা দিয়ে জাস্ট এক্সর হবে, আর কিছুই না। কিন্তু আমাদের এখানে বড় যে প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা রাউন্ডে যেহেতু একটা করে কি সাপ্লাই দিতে হবে, অর্থাৎ একটা করে কি সাপ্লাই দিতে হবে, সেজন্য আমাদের প্রত্যেকটা কি জেনারেট করতে হবে। আমরা মূলত কনসেন্ট্রেট করব হচ্ছে কি সাপ্লাইটা যখন দিব, ওই সাব কি গুলা কিভাবে জেনারেট হবে তার প্রসেসটা আমরা দেখবো। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? জি স্যার। আচ্ছা, এখন এই ছবিটা যদি খেয়াল করে দেখো, এই ছবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই ছবিটা কিন্তু আগেই দেখাইছি। মানে অর্থাৎ তোমার এই ছবিটাই, অর্থাৎ এখানে যে ছবিটা দেখতেছো তুমি, এইটাই আরেকটু সাজায় গুছায় লিখছি এখানে। এই ছবিটা যদি তুমি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবা, এবং হচ্ছে কি এর বিষয়টা এখানে হাইলাইট করা হয়েছে মূলত। হুম, নিয়ে আসতে হবে। দেখো, বাইট সাবস্টিটিউশন প্রত্যেকটা রাউন্ড, এই যে দেখো রাউন্ড 1, হ্যাঁ, বাইট সাব, শিফট রো, মিক্স কলাম, এগুলো কি আমরা পড়ছি না পড়ি নাই? বলো। পড়ছি স্যার। পড়েছি স্যার। পড়ে ফেলছি তাই না? তাহলে বাইট সাবস্টিটিউশন পড়ছি, শিফট রো পড়লাম, মিক্স কলাম পড়ছি। অ্যাড রাউন্ড কি, মানে রাউন্ডের যে কি আছে সেই কিটা আমাদের আসলে মূলত এখন পড়তে হবে, রাইট?
এই কিটা আমরা কিভাবে তৈরি করব সেইটার জেনারেশনের জন্যই আমরা মূলত এই সামনের ছবিটাকে নিয়ে আসছি। এখন এইখানে যে জিনিসটা দাঁড়াইছে সেটা হচ্ছে বাম সাইডে যদি তুমি খেয়াল করো, এখানে কিন্তু ওয়ার্ড লিখছে W0 থেকে W3, তাহলে এখানে W ফর ওয়ার্ড লেটসে। এই W0 থেকে এখানে কয়টা তাহলে ওয়ার্ড আছে বলো তো? কয়টা ওয়ার্ড আছে? 4টা, তাই না? W0 থেকে W3, তার মানে W0, W1, W2, W3, রাইট? জি স্যার। আচ্ছা, এখন জি খেয়াল স্যার। করো 4টা, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা রাউন্ড কির সাইজ কত হবে? 128টা না? জি স্যার। প্রত্যেকটা রাউন্ড কির সাইজ কত? 128 বিট। জি স্যার। আচ্ছা, 128 বিটকে যদি 4 ওয়ার্ডে কনভার্ট করি, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ তাহলে কত করে হয়? 32 বিট করে। 32। প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে 32টা বিট করে হবে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এইএস এর মধ্যে প্রথমে আমি বলেছিলাম, দেখো সবগুলোতে প্রথমে এসে রাউন্ড কি অ্যাড হয়েছে, তারপরে রাউন্ড কি অ্যাড হয়েছে, রাউন্ড কি অ্যাড হয়েছে, কিন্তু লাস্টে যাও রাউন্ড কি, কিন্তু লাস্টের ব্লকে তুমি যদি খেয়াল করো রাউন্ড নাম্বার 10-এ, এখানে কিন্তু একটা লেয়ার বাদ আছে, খেয়াল করছো? মিক্স কলাম লেয়ার কিন্তু নাই, আছে? নাই স্যার। নাই মিক্স স্যার। কলাম লেয়ার নাই, তাহলে তুমি মনে রাখবা যে মানে মিক্স কলাম রোটা লাস্ট লেয়ারে রাখা হয় না। ওকে, আচ্ছা, আমরা এখন দেখি কি জেনারেশন প্রসেসটা। লেটস সে আমরা একটা কি, মানে একটা মাস্টার কি তৈরি করি আগে। যেমন আমরা একটা মাস্টার কি প্রথমে দিব। ধরো এখানে আমি লিখছি যে উই লাভ বাংলাদেশ, এটা হচ্ছে আমার মাস্টার কি। খেয়াল করো কিন্তু এখন কিন্তু আমরা ওই রাস্তায় যাইতেছি, হ্যাঁ, কি জেনারেশন প্রসেসে। তাহলে আমার মাস্টার কিটা হচ্ছে উই লাভ বাংলাদেশ। ওকে, আমি এই অংশটা নিয়ে আসছি এই কারণে, সেটা হচ্ছে যে যাতে মিল হয় আর কি। মিলে তুমি যদি খেয়াল করো এখানে আসলে কয়টা লেটার আছে দেখো তো। স্যার 16টা। 16। 16টা। 16টা কেন দিছি বলো তো? আরে 16টা মিলাইছি হয়েছে কেন বলো? যাতে 128 বিটের হয় না। আবার কথা বললাম, চুপচাপ বুঝছি হয়ে স্যার। গেছে। জি স্যার। এটা কেন দিছি? দিছি যাতে 128, এটা জাস্ট আমি একটা ফানি বলতে পারো যে এটা একটা আইডিয়া আর কিছুই নেই। এখন ইস্যুটা খেয়াল করো, সেটা হইতেছে যে আমি এটা করসপন্ডিং বাইনারিতে কনভার্ট করছি। এই যে দেখো বাইনারি, তুমি যদি অনলাইনে এই ধরনের ইয়া দাও যে কনভার্ট টু বাইনারি, একটা ওয়ার্ড দিবা বাইনারিতে কনভার্ট করবে, তো আমি এখানে এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলছি, খেয়াল করো। কনভার্ট করলাম, করার পরে এইটার হেক্সাডেসিমাল ভ্যালু গুলা ক্যালকুলেট করতেছে, এটার হেক্সা কত, এটার হেক্সা কত, প্রত্যেকটা তাহলে হেক্সা বানাইতেছে। এই যে দেখো হেক্সা গুলা বানাইছি। কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এই হেক্সাগুলো বানানোর পরে আমরা জানি যে প্রত্যেকটা একটা করে, তাহলে কি হচ্ছে এটা? একটা করে বাইট নাকি? একটা জি করে স্যার। বাইট, বলো জি স্যার। জি হ্যাঁ, স্যার। একটা করে বাইট, ইয়েস, একটা করে বাইট। হ্যাঁ, তো এবার এই যে কি এইগুলাকে আমি K1 K2 প্রত্যেকটা বাইটে, তাহলে আমার এখানে কত বাইট আছে? 16 বাইট, রাইট? কত বাইট আছে? 16 বাইট আছে। 16 বাইট। তাহলে 16 বাইটকে 4x4 ম্যাট্রিক্সে যদি কনভার্ট করি, খেয়াল করো আবার আগের মতো K1 K2 K3 K4 K5 K6, এই একটা লাইনকে আমি বলতেছি W0, এই একটা লাইনকে আমি বলতেছি বা কলামকে আমি বলতেছি W1, এটাকে আমি বলছি W2, এইটাকে আমি বলছি W3। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? জি স্যার। আচ্ছা, এখন ইস্যুটা দাঁড়াচ্ছে, আমরা যদি আগের স্লাইডটাতে একটু খেয়াল করি, এই স্লাইড, তাহলে প্রথমে খেয়াল করো এখান থেকে তুমি একটা আন্ডারস্ট্যান্ডিং পাবা, সেটা হচ্ছে W0 W3, এই অংশটা তাহলে কি যাচ্ছে? এটা কিন্তু মাস্টার কি, তাই না? এটা কি মাস্টার কি কিনা? জি স্যার।
W0 থেকে W3 যেটা আমরা জেনারেট করলাম, মূল যে আমাদের প্রাইভেট কি আছে সেই প্রাইভেট কি থেকে এই প্রাইভেট কিটা W0 W3 কনভার্ট করছি এবং প্রথমে এটা রাউন্ড কির সাথে অ্যাড হয়েছে। প্লেন টেক্সটের সাথে প্রথম কাজ হলো এই অ্যাড রাউন্ড কি, মানে আমার যে একেবারে নর্মাল যে প্লেন টেক্সট থাকবে সেটার সাথে এটা অ্যাড হয়েছে। এই অ্যাড হওয়া মানে কি এক্সঅর হওয়া, নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে W3 পরে কিন্তু এখানে আমাদের লাগতেছে W4 থেকে W7, বুঝতে পারলা নাকি না? জি স্যার। W3 তো প্রথমে মাস্টার কি থেকে গেল, কিন্তু আমাদের আরো কি লাগবে যেটাকে বলছে W4 W7। এখন আমাদের টার্গেট নিতে হবে যে হাউ টু জেনারেট W4 টু W7, তারপরে আবার W8 থেকে W12 কিভাবে জেনারেশন প্রসেসটা হবে সেটা একটু আমরা এখন দেখব। ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন দেখা শুরু করি যে কিভাবে এটা হচ্ছে। তাহলে প্রথমে এটার জন্য আমরা একটা ছবি দেখবো। এই ছবিটা যদি দেখো, এটাই লাস্ট ছবি সম্ভবত, এবং এটার মধ্যে কাজ শেষ। তাহলে আমরা কিন্তু প্রথমে দেখো W0 W1 W2 W3 অলরেডি উই ডু হ্যাভ দিস ওয়ান, রাইট? আমাদের কিন্তু অলরেডি এটা আছে। কথা বলো। জি স্যার, এটা আমাদের জি আছে। স্যার আছে। হুম। তাহলে এখন বলো W4 কিভাবে জেনারেট হবে। ওরা বলতেছে W4 জেনারেট হবে হচ্ছে কি কি, এখানে ছবি দেখো, ছবি দেখে বলো কিভাবে জেনারেট হবে। W W0 থ্রি W0 W1 প্লাস W3 XOR, তারপরে কি G W3 of G of W3। এখানে একটা নতুন টার্ম ইউজ করে দেখো, W3 কিন্তু ডিরেক্ট আসে নাই, W3 কিন্তু G এর মধ্যে গেছে, তারপরে এখানে এসে অ্যাড হয়েছে কি, ঠিক আছে? জি স্যার। তার মানে G of W3, রাইট? এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে W5 কিভাবে জেনারেট হবে বলো। W5 W1 XOR W4 W1 XOR W, W4 ইয়েস। তাহলে W6 কিভাবে হবে। W2 XOR W5 W2 XOR W, 5 W5, 5 ইয়েস। W7 কিভাবে হবে। W3 W3 XOR W6 W3 XOR